এই কার্যালয়ে আজকে সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস প্রতি বছরই আমরা এই আজকের দিনে অর্থাৎ 23শে জুন আমরা এখানে উপস্থিত হই এবং আমরা মনে প্রাণে এই দিনটিকে আমরা স্মরণ করার চেষ্টা করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে একটা ছোট চারা গাছ লাগিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি জনসংঘ 1951 সনে যখন এই গাছটি লাগান মহিরূপে এখন পরিণত হয়েছে। এইরকম একজন ব্যক্তির জন্য এখানে আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য, এখানে বিশেষ আর আমার কিছু বলার নেই, পুরো বিষয় এখানে আলোচনা হয়েছে। যাই হোক, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেব রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের নর্থ ইস্টের যিনি কোঅর্ডিনেটর এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর সমিত পাত্রাজি, আমাদের আসাম ত্রিপুরার যিনি মহাসংগঠন মন্ত্রী রাজুজি, রবীন্দ্র রাজুজি উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আসামের যে শিলচর বিধানসভার মাননীয় বিধায়ক তথা আমাদের রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়, এখানে একটু আগে আমাদের যিনি ফর্মার বা ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশের শ্রী রাজীব ভট্টাচার্য, ওনার একটা আগেই প্রি অকুপাইড একটা কাজ ছিল, সেই কারণে উনি চলে যেতে হয়েছে ওনাকে। আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়, সহ সভাপতি, জেনারেল সেক্রেটারিগণ এবং বিশেষ করে আমাদের যারা ক্যাবিনেট মন্ত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, বিধায়ক বিধায়িকারা উপস্থিত রয়েছেন, সিনিয়র পার্টি লিডার্স এবং আমার প্রিয় কার্যকর্তা বৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। এই যে 4টা সাবজেক্ট হবে, এখানে কিন্তু কেউ বক্তা যাবে না। যেমন মন্ডলে আমাদের বিভিন্ন বক্তা গিয়ে সাবজেক্টের উপরে চর্চা, শেখ আব্দুল্লাহ এবং আমাদের এই জওহরলাল নেহেরুর কুচক্রী আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেখানে গ্রেফতার বরণ করেন এবং সেই সময় স্লো পয়জনিং করে আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেখানে হত্যা করা হয়েছিল। স্বাধীন ভারতে প্রথম যদি শহীদ হয়ে থাকেন তাহলে ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা যার বলিদান আজকে আমরা এই 23শে জুন আমরা যেটা পালন করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যেই সাহসিকতা, যেই পণ্ডিত আমাদের ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের যে দিশা, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শকে পাথেয় করে এই দেশকে অখণ্ডতাকে রক্ষা করা, দেশকে পরিচালনার জন্য যেই পথ ওনারা দেখিয়েছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশাকে সামনে করে পাথেয় করে আজকে এই ভারতের অখণ্ডতাই হোক, ভারতের সুদৃঢ় হোক, ভারতকে আবারও জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নেওয়ার জন্য যে কাজ হোক, সেই কাজের দিকে অগ্রসর হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আর আমরা জানি যে আমাদের সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সেই 370 দ্বারা সেখান থেকে কাশ্মীর থেকে যেটা লাগানো হয়েছিল সেটা তা প্রত্যাহার করা হয়েছে। আজকে ভারতবর্ষের আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, এই জনসংঘ আর ভারতীয় জনতা পার্টি, আমরা সবাই জানি জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পরবর্তী সময় 1980 সনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এই 1980 সন থেকে 1951 সন একটা লম্বা ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি যে ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়,
রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, এই সমাজকে পরিবর্তনের জন্য আমরা কত স্যাক্রিফাইস করতে পারি সেই এক লম্বা ইতিহাস 1951 থেকে আমাদের সেই 80 সন পর্যন্ত আমাদের এই নেতৃত্বরা যেভাবে স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসের ইতিহাস আমরা সবাই জানি। আমি এইটা এখানে বিশেষভাবে উল্লেখ করছি না। আমি শুধু চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আজকে মোদীজির নেতৃত্বে 12 বছরের সরকার ভারতবর্ষে পরিচালিত হচ্ছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার পরিচালিত হচ্ছে এবং আমরা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে ত্রিপুরা রাজ্যেও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এখানে পরিচালিত হচ্ছে। আজকে 8 বছরের উপর হয়েছে সরকার। এখানে মাননীয় মন্ত্রীরা আছেন, বিধায়ক বিধায়িকারা আছেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। আমরা গর্বের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এক চিত্তে বলতে পারি যে আমাদের এই সরকার অন্তত পক্ষে একটাই উদাহরণ সৃষ্টি করেছে, সেটা হলো এই সরকার গরিবের সরকার, এই সরকার শ্রমিকের সরকার, এই সরকার কৃষকের সরকার, এই সরকার মহিলাদের সুরক্ষার সরকার, এই সরকার যুবদের সরকার, আর সবচেয়ে বড় জিনিস দুর্নীতি মুক্ত সরকার পরিচালনা করছেন। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। তো কাজেই আমি আমার আলোচনা বেশি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি চাই আমরা সবাই মিলে আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির, আর সবচেয়ে আরো বড় জিনিস যে আমি সকালবেলা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, প্রত্যেকটা বুথে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস সেটা উদযাপন করছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। তো কাজে আমি আবারও কার্যকর্তাদের অনেক অনেক সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানের এবার পশ্চিমবাংলায় ইলেকশন, কিছুদিন আগে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, আমরা সবাই জানি। আমরাও গিয়েছি প্রায় 16-17টা জায়গায় বিধানসভায় আমার যেতে হয়েছে ক্যাম্পেইনের জন্য, আপনারাও গেছেন সবাই। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমাদের কাছে একটা মনে হচ্ছে যে ত্রিপুরার একটা অবিচ্ছেদ্য অঙ্গ বা অংশ বলা হয়। আমরা কলকাতা ছাড়া বা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা চিন্তাই করতে পারি। আমিও সেই রকম ত্রিপুরা হয়ে যেতাম, কারণ বাঙালিদের একমাত্র যদি বলা যায় আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবাংলা। বিভিন্ন জায়গায় আমরা যেতাম, কিন্তু এইবারের ইলেকশনের পর যখন রেজাল্ট বেরোল, সবাই বলতো যে কোনোদিন সম্ভব না, সম্ভব না। অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে। আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছেন। আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম, বারবার চেষ্টা হয়েছে সেখানে, কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয়, সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এরকম একটা আত্মতৃপ্তি আমরা ফিল করেছি এবার। যে স্বপ্ন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন, আক্ষরিক অর্থে সেটা মনে হয়েছে সে স্বপ্ন পূরণ হয়েছে। যখন ওভারটেকিং এর দিন আসলো, এর আগেও আমরা গেছি, কিন্তু ওভারটেকিং এর দিন যেহেতু আমার যেতেই হবে, অন্যরাও গেছেন, এয়ারপোর্টে নামবার পর মনে হলো যে মনের ভিতরটা এত খুশি যে মনে হচ্ছে যে এতদিন পরে ভারত আবার স্বাধীন হয়েছে, পশ্চিমবাংলা আবার স্বাধীন হয়েছে, এরকম একটা মনের থেকে আমি বলছি। যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল হঠাৎ করে একটা জায়গায়, আমি এমনিতেই বলে দিয়েছিলাম, আর সবই তো আমরা যাই বলি সবকিছুই কিন্তু ঈশ্বরই করান। একটা জায়গায় আমি বলেছিলাম আমরা এত তারিখে ব্রিগেডে আমরা ওভারটেকিং এর দিন, আমি যেহেতু মুখ্যমন্ত্রী আমারও ডাক আসবে, আমি আসবো। আর ওইটা যেদিন ওভারটেকিং তার আগের দিন
খুব করে ভাইরাল হয়েছে। আমিও জানি না কোথায় হবে ওভারটেকিং, আমি কি করে জানবো। এই যে বিষয়, একটা কাকতালীয় বিষয় হয়েছে। তো এখন বর্তমানে যিনি আমাদের ওখানে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবুর সাথে আমার দেখা হয়েছে দুবার। ওনাকে যখন আমি শুভেচ্ছা জানালাম, তো ওনাকে আমি বললাম, আরে আপনারা তো খুব খুশি পশ্চিমবঙ্গের, আপনাদের থেকেও বেশি খুশি ত্রিপুরায়, এর থেকে বেশি কিন্তু আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের থেকেও আমরা সাংঘাতিক আনন্দিত হয়েছি। এই যে বিষয়, যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বলেছিলেন, উনি কিন্তু চাইতেন না যে দেশ ভাগুক। প্রথমে কিন্তু উনি এগেনস্টে ছিলেন, দেশ ভাগের বিরোধিতা করেছিলেন। কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, মাননীয় সভাপতি, যে এই যে গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীতে যখন হিন্দু বাঙালিদের যেভাবে অত্যাচার, ধর্ষণ, খুন কত লোককে করেছে হিসাব নেই, তখন ওনার কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হলো। এবং মুসলিম লীগের ওনারা ওদের যে একটা পরিকল্পনা করেছিল যে এটাকে যেভাবে হোক বাংলা এজ এ হোল রাখতে হবে, এটা বাংলা যাতে আলাদা না হয়, বাংলা প্রভিন্স আলাদা। এবং সেটার মেইন যে উদ্দেশ্য, এরকমও দেখা গেছে, বোঝানো হয়েছে তৎকালীন আমাদের বাঙালি যারা লিডাররা ছিল, তাদেরকে বলা হয়েছে যে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল যদি আমরা একসাথে থাকি, কারণ ইস্ট বেঙ্গলে যে ওখানকার যে কৃষি এবং যেটাকে বলে সোনার বাংলা আমরা যেটা বলি, এবং কলকাতায় কল কারখানা, ওখানে যেরকম আপনার পোর্ট রয়েছে, তো এইভাবে বোঝানো হয়েছে আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের সবচেয়ে বেশি আমাদের লাভ হবে। কিন্তু এর দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে এদের সাথে যদি, যেহেতু দেশ ভাগ হচ্ছে একটা ধর্মের ভিত্তিতে, এদের সাথে যদি আমরা বাংলা যদি একসাথে থাকে তাহলে হিন্দু বাঙালিদের জন্য একটা ভীষণ ভয়ের বিষয়। এবং তার যে আজকে ওনার যে চিন্তা ভাবনা আমরা কিন্তু কাশ্মীরে আমরা দেখতে পেয়েছি, এই হিন্দু পণ্ডিতদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, কি একটা অবস্থা হয়েছিল। আজকে 370 ধারা যে বাতিল হয়েছে, তারপরে তো আজকে জম্মু এন্ড কাশ্মীরের চেহারা পাল্টেছে। কিন্তু এর আগে আমরা হাত গুটিয়ে বসেছিলাম, এর আগে দেশ যারা চালিয়েছেন তারা হাত গুটিয়ে বসে রয়েছেন। আজকে একটা শান্তির পরিবেশ এসছে। এবং শুধু তাই নয়, সেখানে আজকে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে যদি, এর মধ্যে আমি জানি না কারা গেছেন, টেররিস্টের মাধ্যমে নানাভাবে চেষ্টা করছে এখানে অস্থির একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু সেখানেও কিন্তু আবার যেভাবে মানুষ সেখানে যাচ্ছে, ট্যুরিজমের সংখ্যা সেখানে বেড়েছে, সেখানে আর্থিক যে বিষয়, আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তারও কিন্তু সাধারণ মানুষ কিন্তু চাইতো 500 টাকা দেওয়া হতো স্টোন পেল্টিং এর জন্য। আপনারা সবাই জানেন এইরকম একটা অস্থির পরিবেশ এখনো মাঝে মাঝে আমাদের এখানে নর্থ ইস্টার্ন রিজিয়নে এখনো চলছে। ত্রিপুরাতেও মাঝে মাঝে হুমকি সুমকি দেয়, এরকম আপনারা সবাই দেখেছেন। সেই জায়গায় আজকে যে এই 20 তারিখ আমার কাছে এত ভালো লাগলো যে বাংলা, পশ্চিম বাংলা আলাদা হয়েছে ইস্ট পাকিস্তান থেকে, ওনার যে দূরদর্শিতা আমার এত ভালো লাগলো। সেটাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন এসে ওখান থেকে যে অনেকগুলো যে জিনিসগুলো তৎকালীন সময়ে যে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও উনি এখনো কিন্তু রেজিগনেশন দেননি, এটা একটা ইতিহাসও হয়ে থাকবে যে আমি রেজিগনেশন দেব না, এটা সারা জীবন এটা কিন্তু ইতিহাস থাকবে যে মুখ্যমন্ত্রী নেই তারপর আমি রেজিগনেশন দেব না। তো এই যে বাল্য খিল্লর যে একটা অবস্থা সেটা আমরা দেখতে পেলাম। তো এই মুখ্যমন্ত্রীর সময়ে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বা সারা বাংলায় কি অবস্থাটা ছিল। আজকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এতগুলো ইনোগ্রেশন করলো এবং একসাথে ওখানে এক বোতাম টিপে এই জায়গাটাই বেছে নিয়েছেন উনি। ওই দিনে কি করেছেন উনি বললেন এই বঙ্গ দিবসে নাকি সবচেয়ে বড় যদি আজকে আমাদের এই
এই ভারত মানে ওনাকে যদি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি সম্মান দিতে হয়, এই যে আপনার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে বোতাম টিপে সবাইকে দিলেন। তারপর আমি পরেও আমরা 21শে জুন আমরা দেখলাম উনি ওখানে ছিলেন। আজকে অনেক সত্য কোনোদিনও গোপন থাকে না, যার ফলে একটার পর একটা বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর মানুষ সেগুলোকে জানতে পারছে। মোদী যদি না আসতেন আরো অনেক কিছু আমরাও জানতে পারতাম না, যেগুলোকে ফাইল চাপা দিয়ে রেখেছে। কি শর্তে আমরা স্বাধীনতা পেয়েছি, এই ফাইলগুলো পর্যন্ত আজ পর্যন্ত খোলা হয়নি। কারণ সেগুলো যদি খোলা হয় তাহলে দেখা যাবে তৎকালীন সময় যারা রাজনীতির জন্য রাজনীতি করেছেন এবং নিজের ক্ষমতা ভোগ করার জন্য করেছেন সেগুলো প্রকাশ্যে চলে আসবে এবং তাদের জনবর্জিত আরো হবেন। তো আজকের দিনে এই সমস্ত কথা বলা ঠিক না। আজকে সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি। ওনার যে রাজনৈতিক জীবন, উনি কোনো সময় নিজের জন্য চিন্তা করেননি, দেশের জন্য চিন্তা করেছেন, নিজের জাতির জন্য চিন্তা করেছেন, যেটা তৎকালীন সময় বিরল ছিল। যখন নোয়াখালী রাইট হলো, তখন যখন তৎকালীন সময় কংগ্রেস যখন গিয়ে ভিজিট করলেন বিভিন্ন জায়গায়, কেউ একবারও পূর্ববঙ্গের হিন্দুর কথা বলেনি। তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি দীপ্ত কণ্ঠে বলেছেন, আপনারা বলছেন দেশভাগের কথা, তাহলে আমার পূর্ববঙ্গের হিন্দুরা কোথায় যাবে? তাদের আশ্রয়ের কথা কে বলবে? তার গ্রেট কলকাতা কিলিং আমরা দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমাদের হাজার হাজার মা বোনদের। তো তৎকালীন সময় কংগ্রেসের ভূমিকা কি ছিল? তৎকালীন সময় কংগ্রেসের নেতারা কি বলতেন? তৎকালীন সময় বলতেন যে যদি কেউ আমাদের মা বোনদের তাদের ইজ্জত আবরু নিয়ে কোন রকম অসভ্যতা করে, তাহলে আত্মহত্যা করে ফেলার জন্য বা বিষ পান করে যেন তারা তাদের আত্মহত্যা করে বা শ্বাস বন্ধ করে যেন তারা মারা যায়। কিন্তু তার জন্য প্রতিবাদ করার কথা কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো সময় বলা হয়নি। আজকে আমরা দেখেছি গোপাল পাঠা নামে একজন যখন গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় উনি নেমেছেন এবং প্রতিবাদ করেছেন, তখন গান্ধীজি এসে ওনাকে বলেছেন যে তুমি তোমার অস্ত্র ত্যাগ করো। তাহলে এই ধরনের বহু উদাহরণ আমরা বিগত দিনে দেখেছি। যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের উচিত। কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বললে ওনার অনেক লম্বা বলতে হবে। আজকে ইউনিফর্ম সিভিল কোড কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য আজকে আমরা বুঝতে পারছি, কিন্তু তৎকালীন সময় কতটুকু ভিশনারি ছিলেন সেই যুগে উনি সেটার কথা বলেছেন। আজকে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে ওনার এক একটা চিন্তা ভাবনা, 370 ধারা, 35-এর ক, এক দেশ এক নিশান এক বিল, যার জন্য ওনার প্রাণ চলে গেল। তো এগুলো আমাদের ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ে আমাদের যত বেশি ওনাকে আত্মমন্থন করা যাবে বা ওনার বিষয়গুলো জানা যাবে, ওনাকে আমাদের চারিত্রিক চরিত্রের মধ্যে ওনার বিভিন্ন বিষয়গুলো আমরা পেনিট্রেট করতে পারবো, তত ভালো আমরা ভারতীয় জনতা পার্টি করতে পারবো বলে আমার ব্যক্তিগত মতামত। তো আমার আবেদন থাকবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি একদিনের চ্যাপ্টার না, প্রতিনিয়ত অধ্যয়নের বিষয়, প্রতিনিয়ত ওনাকে জানার বিষয়, প্রতিনিয়ত পড়ার বিষয়, যেন আমরা যেটা বলছি যেটা করছি সেটা যেন আমাদের মধ্যে যে রাজনৈতিক ভাবে সেটা যেন নিচে আমরা এস্টাবলিশ করতে পারি এবং ওনার সম্পর্কে আরো বেশি জানার জন্য আমি আগ্রহ রাখবো সবার প্রতি। আমরাও কম জানি, আমাদেরও আরো অনেক পড়াশোনা করা উচিত, আরো বেশি জানা উচিত এবং আরো বেশি করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত। তো আমি আজকের দিন ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার সবাইকে। তো কাজেই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে এখানে আমার সমস্ত ধরনের কার্যকর্তা যারা লিডাররা রয়েছেন তারা প্রত্যেকেই জানেন। তবু আরো বিশদভাবে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বিস্তারিত জানার অবকাশ আমাদের মধ্যে রয়েছে। বিভিন্ন সময় আমাদের চটি বই থেকে শুরু করে বড় বই এই শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী সম্পর্কে সেখানে উল্লেখ করেছে। ওনার যে কর্মপদ্ধতি, ওনার যে রাজনৈতিক পরিচয়, ওনার যে সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, সেই পরিধি উনি লিখেছেন এবং ওনার জীবনী সম্পর্কে সেটা আমরা জানতে পারি। আজকে প্রশ্ন হচ্ছে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন বলিদান হয়েছিল? আমরা সবাই জানি যে স্বাধীনতার পর এই ভারতবর্ষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হয়েছিল হিন্দুস্তান, একটা হয়েছিল পাকিস্তান। আর সেই সময় এই ভারতবর্ষকে কেন ভাগ করা হয়েছিল? যে ভারতবর্ষকে ভাগ করার কি প্রয়োজনীয়তা ছিল?
আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সবার জানা দরকার যে আমাদের এই রাজনৈতিক ফায়দা, অর্থাৎ আমাদের দেশকে সমৃদ্ধশালী করার জন্য নয়, নিজেদের ব্যক্তিগত যে রাজনৈতিক লাভালাভ সেটাকে প্রাধান্য দিয়ে এই দেশকে ভাগ করা হয়েছিল। এই স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে হবেন? জওহরলাল নেহেরু হবেন না জিন্না হবেন? আর এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে এই ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল, সেটা আমাদের কাছে সবচেয়ে কলঙ্কময় অধ্যায়। কি চুক্তি হয়েছিল? যে না, যারা হিন্দুস্তানে থাকবেন, হিন্দুস্তানে যারা মুসলিমরা থাকবেন তারা পাকিস্তানে চলে যাবেন, আর পাকিস্তানের যত হিন্দুরা আছে সব হিন্দুস্তানে চলে আসবে। তার মাধ্যমেই ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। যখন দেখা যায় যে এই ভারতবর্ষের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বললেন যে না, আর কারোর দরকার নেই, আর কারোর ট্রানজিটের দরকার নেই, এই ভারতবর্ষ আমাদের ধর্ম নিরপেক্ষ ঘোষণা করা হয়। আমরা আনন্দের সঙ্গে সেটা মেনে নিয়েছি। কিন্তু এই কুচক্রীরা এই ভারতবর্ষকে শুধু হিন্দুস্তান পাকিস্তান নয়, ভারতবর্ষকে আরো খণ্ড বিখণ্ড করার জন্য প্রয়াস করছিল। আজকে যেটা আমরা পশ্চিম বাংলা হিসাবে জানি, আজকে পশ্চিম বাংলায়ও যেটা আজকে বর্তমান যেটা বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল, কিন্তু একমাত্র আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানে, শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানে আমাদের এই পশ্চিম বাংলা, আজকে আমরা পশ্চিম বাংলা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। আমি ধন্যবাদ জানাই, আপনারা জেনে খুশি হবেন, গতকালকে পশ্চিম বাংলার বিধানসভায় এই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদানকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এটা আমাদের কাছে সবচেয়ে পরম প্রাপ্তি ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে। এবং সেখানে ঘোষণা করা হয়, বাজেটে প্রভিশন রাখা হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট সেখানে মূর্তি নির্মাণ করা হবে। সেটা আমাদের কাছে গর্বের বিষয়। আমি যে কথাটা বলছিলাম যে ভারতকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস সেই স্বাধীনতার পর থেকে, সেই জওহরলাল নেহেরু এবং কংগ্রেসই যারা সরকার, এই ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করার একটা প্রয়াস সেই সময় শুরু হয়েছিল। আর এই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন আমাদের স্বাধীন ভারতে সেখানে শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব, বিদেশ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এবং মন্ত্রিসভা থেকে উনি বেরিয়ে যান, পদত্যাগ করেন। তার উদ্দেশ্য কি? বলে না, আমার এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। এক লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত আকারে সেখানে তুলে ধরছি, কারণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে উনি বলেন যে না, আমার এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য সেই সময় ভারতবর্ষের বুকে আরেকটা সংগঠন সেই সময় কাজ করছিল, যার নাম আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চিন্তা করলেন সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তখন যিনি দ্বিতীয় সরসংঘ চালক, গুরুজি হিসাবে আমরা যাকে চিনি, সেই গুরুজির কাছে পৌঁছে গেলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি গিয়ে গুরুজিকে বলছেন যে আমি একটা অখণ্ড ভারতের জন্য একটা সংগঠন তৈরি করতে চাই। আর তখন গুরুজি বললেন যে না, আমরা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেতে চাই না সংঘ। বললেন যে না, এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই সময় ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য কাজ করছিল। তখনকার সময়ে আমাদের দ্বিতীয় সরসংঘ চালকজি, এই অটল বিহারী বাজপেয়ীজি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, নানাজি দেশমুখ, এরকম 5-6 জন বলিষ্ঠ কার্যকর্তা, স্বয়ংসেবক আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে দিলেন। এবং সেই সময় তাদের নেতৃত্বে, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1951-এ এই ভারতবর্ষে জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আর এই জনসংঘের মূল বক্তব্য, মূল যে কাজ, সেই কাজ হলো এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। আর সেই সময় আমরা সবাই জানি যে কাশ্মীরকে আলাদা করে সেই জওহরলাল নেহেরুর সরকার সেই সময় এই ভারতবর্ষের বুকে 370 ধারা বলবৎ করেছিল। ভারতবর্ষকে টুকরা টুকরা করতে হবে, তার জন্য এই কাশ্মীরকে আলাদা ফেসিলিটি দিতে হবে,
সেখানে আলাদা বিধান, আলাদা প্রধান, আলাদা নিশান। ভারতবর্ষের সমস্ত সুযোগ সুবিধা নেবে, কিন্তু ভারতবর্ষের কোন নাগরিক বিনা পারমিশনে কাশ্মীরে যেতে পারবে না। এই কোন ধরনের আইন? এই কোন ধরনের ভারতের অন্তর্বর্তী? ভারতের সমস্ত সুযোগ সুবিধা নেবে, অথচ ভারতবর্ষের নাগরিক সেখানে বিনা পারমিটে যেতে পারবে না। আলাদা প্রধান, আলাদা বিধান, আলাদা নিশান সেখানে বলবৎ করা হয়েছে 370 দ্বারা। তার বিরোধিতা আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি তার বিরোধিতা করে বিনা মধ্যে অদ্ভুত আমাদের কাছে লাগে এক এক সময়, এবং একটা অদ্ভুত দর্শন আমরা দেখতে পাই। কি উনি দেখাচ্ছেন এখানে যোগা হচ্ছে, যোগা ট্রেনার হিসেবে কাজ করছেন, বলছে তোমার পাটা ঠিক নেই, তোমার হাতটা ঠিক নেই। এই যে এক এক ভারতবর্ষের মানে এক এক সময় এই ধরনের যে মানে আমি বলবো একজন বিস্ময় সৃষ্টি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থেকে আজকে আমাদের একটা ফিলোসফি নিয়ে চলতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন, একটা কথা বলি আমরা, যে যেরকম তার সাথে যারা থাকবে তারাও এরকম। আমরা বর্তমান যুগেও কিন্তু সেটা আমরা দেখতে পাই, যে আমি যেরকম আমার লুকের চয়েসও কিন্তু এইরকম, আমার সঙ্গী সাথীরও এইরকম। তো এই দিক দিয়ে যদি আমি দেখি যে পণ্ডিত দীনদয়ালজিকে উনি এই যে আমার পূর্ববক্তা বলেছেন RSS থেকে নিয়ে এসছে, আরো কয়েকজনকে নিয়ে, এবং সেই পণ্ডিত দীনদয়ালজি আজকে আমাদের যে একটা ফিলোসফি দিল একাত্মক মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম, তার উপর ভিত্তি করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, আমরা সবাই মিলে কিন্তু এই যে লাস্ট মাইল ডেলিভারি সিস্টেম, প্রতিটা জিনিস আমরা করছি। তো এই ধরনের ব্যক্তিত্ব, যিনি মাত্র 33 বছর বয়সে একটা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, যাকে তৎকালীন সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর হিসাবে উনি নিযুক্ত পান। ওনার পিতাজিও ছিলেন। আজকে বলিদান দিবস, আমরা জানি যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস হিসাবে আজকের দিনটাকে আমরা উদযাপিত করি। আজকে আমাদের আগরতলা যে কার্যালয়, সেখানে এটা উদযাপিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, উপস্থিত আছেন পূর্ব সভাপতি এবং সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন পূর্ব আরেকজন আমাদের সভাপতি মনোজকান্তি দেবরায় মহোদয়, তৎসঙ্গে উপস্থিত সমস্ত মন্ত্রীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, স্টেটের সমস্ত পদাধিকারীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সমস্ত MLA যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং বিভিন্ন স্তরের কার্যকর্তারা, আমাদের মেয়র থেকে শুরু করে কাউন্সিলর, সবাইকে আমি নমস্কার জানাই। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলার দৃষ্টতা আমার মধ্যে নেই, কারণ ওনার লম্বা যে রাজনৈতিক জীবন এবং যে সংঘর্ষ উনি করেছে, ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর পুরীর সাংসদ সম্বিত পাত্রাজি, উপস্থিত হয়েছেন আমাদের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি, এবং আমাদের প্রভারী শিলচরের MLA রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায় মহোদয়। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলার দৃষ্টতা আমি বেশি দেখাবো না, তবে চেষ্টা করব কিছু বিষয় ওনার সম্পর্কে বলার। আজকে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে ওনার জন্ম হয়। স্যার আশুতোষ মুখার্জির ওনার পিতা ছিলেন, এবং যোগমায়া দেবী ওনার মাতা ছিলেন। উনি খুব স্টুডিয়াস ছিলেন, পড়াশোনাতে খুব ভালো ছিলেন, সবসময় ভালো পড়াশোনা করতেন, এবং একটা সময় আমরা দেখেছি যে উনি LLB করেন, MA পর LLB করেন, করার পর উনি রাজনীতির সঙ্গে উনি সংযুক্ত হন। আজকে আমরা
আজকের এই দিনের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে ত্রিপুরা রাজ্যের যে আমরা স্বাধীনভাবে বসবাস করছি বা আমরা স্বাধীন স্টেট হিসেবে আমরা বলছি, আমাদের স্বাধীনতার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা অনেক অনেক বেশি। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে 20 তারিখে। এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি, মালদাতে আমি গেছিলাম এবার একটা রাজনৈতিক কাজের দায়িত্বে যখন গেছি, সেখানে গিয়ে আমি জানতে পারলাম ভারত যখন স্বাধীন হয়েছে তারপর 3 দিন টানা সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ ছিল। তো এই মানে মালদা পাকিস্তানের অংশ, এই যে যদি মালদা যদি পাকিস্তানের অংশ হতো তাহলে আমাদের নর্থ ইস্টের যে কানেক্টিভিটি, তাহলে সেটা ভারতবর্ষের সাথে কোনোদিনও সম্ভব হতো না। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।